আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে এসআইআরের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। সরকারি চাকরির ক্ষেত্রে ৭% ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। আবেদনকারীদের জন্য প্রকাশ করা হবে নির্দিষ্ট ফর্ম। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের মামলার নথি আদালতে জমা না পড়ায় পুলিশের হাতে ধরা পড়েও জামিন পেয়েছেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। ১৯৫০ সালে জনপ্রতিনিধিত্ব আইনের ৩২৬ ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় তা লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী, মৃত, স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করে। আবেদনকারীদের দাবি ছিল, যে পদ্ধতিতে এসআইআর এর কাজ হচ্ছে তাতে একাধিক বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তথ্য যাচাইয়ের জন্য আধার ছাড়া ১১টি নথি জমা দেওয়া যাবে বলে জানিয়েছিল। যদিও পরবর্তী সময় শীর্ষ আদালত অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। বিহারে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চলাকালীন গত বছরের জুনে এসআইআর এর বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু থেকেও একাধিক পিটিশন দাখিল করা হয়। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার জন্য শতাধিক মানুষের ভিড় জমানো প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই নীতিতে অনুপ্রবেশ রুখতে সরকার কাজ করছে। অনেক আগে থেকেই এই আইন চালু থাকলেও পূর্বতন রাজ্য সরকার ভোট ব্যাংকের স্বার্থে তা কাজে লাগায়নি। তাই রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার দেশ তথা রাজ্যবাসীর স্বার্থে এ সংক্রান্ত আইন কার্যকর করছে। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত 2 পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলা শাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। অন্য একটি বিজ্ঞপ্তিতে পুরসভা ও কর্পোরেশন স্তরেও সেন্সাস অফিসার নিয়োগের কথা জানানো হয়েছে। জনগণনার কাজে বাধা দিলে বা নির্ধারিত দায়িত্ব পালন না করলে ১৯৪৮ জনগণনা আইন অনুযায়ী ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ২৯ মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশ জুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর। সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য ৭% সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন ১০০ পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে। তপশিলি জাতি, জনজাতি, অনগ্রসর
শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা সংরক্ষণ। সরকারি দপ্তর, সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকারের আওতাধীন প্রতিষ্ঠানে এই নতুন রস্টার কার্যকর হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্ন থেকে আজ তিনি এবং নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা একযোগে যেভাবে পদত্যাগ করছেন, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তার সমালোচনা করেছেন। কল্যাণীতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, গত 15 বছর ধরে কাউন্সিলররা নিজেদের আখের গুছিয়েছেন। বর্তমানে সরকার বদলের ফলে আর সেই সুযোগ না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। এর ফলে কাজের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হলেও পুরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের মামলার নথি আদালতে জমা না পড়ায় পুলিশের হাতে ধরা পড়েও জামিন পেয়েছেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও অভিযুক্ত প্রশান্ত বর্মন। ওই মামলা তদন্তকারী আধিকারিকও আদালতে হাজির হননি বলে খবর। শেষ পর্যন্ত সড়ক দুর্ঘটনা মামলায় 1,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় তার। বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং পথচারীকে ধাক্কা মারার অভিযোগে গত সোমবার নিউটাউনের ইকোপার্ক থানা এলাকা থেকে প্রশান্তকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাকে বারাসাত এসিজেএম আদালতে তোলা হলে বিচারক স্বপন কামিল্লার খুনের মামলার নথি চান। সন্ধে পর্যন্ত অপেক্ষা করার পরেও নথি বা পুলিশের তরফে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জমা না পড়ায় পথ সুরক্ষা বিধিভঙ্গের মামলায় তার জামিন মঞ্জুর করে আদালত। তৃণমূল কংগ্রেস নেতা ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খানের অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে দুটি মামলায় 26শে মে পর্যন্ত রক্ষাকবচ পেয়েছিলেন জাহাঙ্গীর। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকায় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেনের অবকাশকালীন বেঞ্চ গতকাল এ সংক্রান্ত মামলায় নতুন করে রক্ষাকবচের মেয়াদ বাড়াননি। সরকারি কাজের ক্ষেত্রে পুলিশকে উর্দি পরেই দায়িত্ব পালন করতে হবে বলে কলকাতা পুলিশ কমিশনারের দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, তল্লাশি অভিযান বা কাউকে গ্রেপ্তার বা কোনো সরকারি কাজে গেলে সাধারণ পোশাকে নয়, পুলিশের উর্দি পরে যাওয়াই বাধ্যতামূলক। তবে বিশেষ প্রয়োজনে সাধারণ পোশাকে যেতে হলে আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যদিও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগ, স্পেশাল টাস্ক ফোর্স, সাইবার ইউনিটের পুলিশ কর্মীরা এই নির্দেশিকার আওতায় পড়বেন না। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু লাইনে 260টির পরিবর্তে 246টি ট্রেন চালাবে। ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92 এবং গ্রিন লাইনে 228টির পরিবর্তে 204টি পরিষেবা দেওয়া হবে। সব ক্ষেত্রেই প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টি হতে পারে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ কমলা সতর্কতা রয়েছে। আগামী দুদিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের রাজ্য সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নদিয়ায় সকাল থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর।
অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশ জুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের দীর্ঘদিনের ইসরায়েল বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করে আইপিএলের ফাইনালে উঠেছে আরসিবি। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দ্রাবাদ। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলিকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন। मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी। परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है। कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মতবিনিময় করেছেন তাঁরা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন।
কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। এই বৈঠকে তিনি বিজেপির পথ চলা, দলের আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয় মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1270 টাকা থেকে বাড়িয়ে 1580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। গতকাল থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন, আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে বি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। সুপ্রিম কোর্ট 1983 সালে বিহারে মুজফ্ফরপুর জেলায় 5 জনকে খুনের মামলায় দোষীদের সাজা বহাল রেখেছে। ওই ঘটনায় নৃশংসতা দেশের বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দেয় বলেও মন্তব্য করেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কটিশ্বর সিং এর বেঞ্চ। তাঁরা জানান, ওই মামলায় সহানুভূতি বা নমনীয়তা প্রদর্শনের কোনো অবকাশ নেই। পাটনা হাইকোর্ট দোষীদের যাবজ্জীবনের রায় দিলে 2017 সালে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। ভারতীয় রেল দেশ প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমু ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলে জিন্দ ও শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ, ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন RDSO রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শীতের মরশুমের আগে দিল্লিতে দূষণের মাত্রা কমাতে দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয় এবং কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছেন। তিনি গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর বায়ুর মান উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। ভূপেন্দ্র যাদব বলেন, রাস্তার ধুলো নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এবং তিনি দিল্লি সরকারকে চলতি বছরের অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি শহরে যান্ত্রিক রাস্তা পরিষ্কার করার মেশিনের সংখ্যাও বাড়ানোর আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে পাকিস্তানের, ফলে তারা কখনোই নিরপেক্ষ নয়। সমাজ মাধ্যমে একটি পোস্টে গ্রাহাম বলেন, ইরানের সামরিক বাহিনী বিমান পাকিস্তানের বিমান ঘাঁটিতে রয়েছে। পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার কথাও বলেছেন তিনি। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে উঠল আরসিবি। ধর্মশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার,
কাগিসো রাবাদা 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশ জুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। খবর এখানে শেষ হলো।